আচ্ছা, এই প্রসঙ্গে প্রথমেই বলে রাখি, জাতীয়তাবাদ কি? শোনো খুব মন দিয়ে। জাতীয়তাবাদ হলো সেই আদর্শ, যে আদর্শ মানুষকে ঐক্যবদ্ধ করে নিজ জাতিকে ভালোবাসতে শেখায়। তো 19 শতকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ ভারতবাসী বিভিন্ন রাজনৈতিক সংগঠন বা সভা সমিতি গড়ে তুলতে থাকে। এদের মূল উদ্দেশ্য ছিল ভারতীয়দের স্বার্থ রক্ষা করা। শুধুমাত্র বাংলায় নয়, এই সময় দেশের বিভিন্ন প্রান্তে অনেক সভা সমিতি গড়ে ওঠে। এর মধ্যে একটি হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা, যেটা আমরা এখন আলোচনা করব। আমরা জানলাম যে সভা সমিতি কি বা কি এর উদ্দেশ্য। এরপর এমনই কয়েকটি সভা সমিতির নাম আমরা জানবো। প্রথমেই যার নাম বলবো, আমি যেটাকে বলছিলাম যেটা প্রথমে আলোচনা করব, প্রথমেই যার নাম বলবো তা হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা। 1836 সালে বাংলা ভাষার উন্নতি সাধনের উদ্দেশ্যে বঙ্গভাষা প্রকাশিকা সভার উত্থান ঘটে। সংবাদ ভাস্কর পত্রিকার সম্পাদক গৌরীশঙ্কর ভট্টাচার্য ছিলেন এই সভার প্রেসিডেন্ট, মানে সভাপতি। 1828 সালে নিষ্কর জমির ওপর কর আরোপের প্রতিবাদে এই সভা জোরালো প্রতিবাদ জানায় ইংরেজদের বিরুদ্ধে। কালীনাথ রায়চৌধুরী, প্রসন্ন কুমার ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর এই সভার সভ্য ছিলেন, অর্থাৎ তারা এই সভার সদস্য ছিল। কবি সম্পাদক ঈশ্বর গুপ্ত সংবাদ প্রভাকর পত্রিকাতে লেখেন যে রাজকীয় বিষয় বিবেচনার জন্য অপর যে সভা হয়েছিল, অপর সভা মানে এর আগে বা এর পরে বা সমসাময়িক, তার মধ্যে বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথমা বলিতে হইবে। অর্থাৎ তিনি আরেকটা সভার কথা বলছেন, তাই না? সেটা কি? সেটা হচ্ছে জমিদার সভা। যাই হোক, আবার অনেকে মনে করেন যে এটি ছিল জমিদার সভার অগ্রদূত, কারণ এরপরে যে জমিদার সভা নিয়ে আলোচনা করবো সেটা অনেক বিস্তারিত আকার ধারণ করেছিল। কিন্তু সেই জমিদার সভার আগে কিন্তু এই সভা ছিল, তাই বলা হয়েছে প্রথমা। যাই হোক, আবার এ প্রসঙ্গে যোগেশচন্দ্র বাদল বলেছেন যে বাঙালি তথা ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা। তোমরা দেখতে পাবে এই সভাগুলো ধীরে ধীরে যাবে যেতে যেতে একটা বৃহত্তর সভার ধারণ হবে, যে সভার নাম কংগ্রেস। বঙ্গভাষা প্রকাশিকা সভা ছিল জমিদার সভার অগ্রদূত। আমরা এখন আলোচনা করব জমিদার সভা নিয়ে, অর্থাৎ বঙ্গভাষা প্রকাশিকা সভার পরে যে সভা হয়েছিল। 1838 সালের 12ই নভেম্বর জমিদার রাধাকান্ত দেব, দ্বারকানাথ ঠাকুর ও রামমোহনের শিষ্য প্রসন্ন কুমার ঠাকুর মিলিত হয়ে জমিদার সভা প্রতিষ্ঠা করেন। রামকমল সেন, ভবানীচরণ মিত্র এই সভায় এসে মিলিত হন। যেহেতু ব্রিটিশ নাগরিকরা এই সময়ে জমি কিনে বসবাস করতে শুরু করে, তাই ইউরোপীয়রাও এই জমিদার সভার সভ্য ছিল, তারা এই সভায় যোগদান করতে থাকে। এমন কয়েকজন ব্রিটিশের নাম বলছি, খুব মন দিয়ে শুনবেন। থিওডর ডিকেন্স, জর্জ প্রিন্সেপ, এরা এই সভায় এসেছিলেন। মানে এরাও ছিল ওই জমিদার টাইপের। বুঝতেই পারছো, জমিদার সভা, সেখানে তো উচ্চবিত্তরাই থাকবে, তাই না? সাধারণ মানুষের সেখানে ঢোকার কিন্তু অধিকার ছিল না। এদের উদ্দেশ্য ছিল ব্রিটিশ আমলাতন্ত্রকে জমিদারদের সপক্ষে আনা। ব্রিটিশ আমলাতন্ত্র মানে ব্রিটিশদের আন্ডারে, ভারতবর্ষের এই ব্রিটিশ শক্তির আন্ডারে যারা বড় বড় সরকারি চাকরি করতো, তারা যে সমস্ত নিয়ম করছে সেই নিয়মগুলো যাতে জমিদারদের পক্ষে থাকে। বোঝা গেল? রাজস্ব বিভাগের সংস্কার, যে ব্রিটিশরা যে রাজস্ব সংস্কার করছে সেই সংস্কারও যেন জমিদারদের হয়েই কথা বলে। ব্রিটিশদের নিষ্কর জমি বাজেয়াপ্ত করার বিরুদ্ধেও এই সভা প্রতিবাদ জানিয়েছিল। তবে একটা কথা আমি বলবো, যে এই সভা ছিল মূলত কিন্তু জমিদারদের। এবার আমরা জানবো ভারত সভার কথা। সবার প্রথমে জেনে নিই এই ভারত সভার গঠন। অর্থাৎ প্রথমেই আসবো ভারত সভার গঠনে। অমৃতবাজার পত্রিকার কথা নিশ্চয়ই তোমরা শুনেছ। এই পত্রিকার সম্পাদক শিশির কুমার ঘোষ ইন্ডিয়ান লীগ নামে একটি সমিতি গঠন করে। 1876 সালে আবার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী প্রমুখের উদ্যোগে, অর্থাৎ এই সকলের উদ্যোগে ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। এরপর ভারত সভার সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকলে তা ইন্ডিয়ান লীগের সাথে যুক্ত হয়ে যায়। এবার দেখবো এই ভারত সভার উদ্দেশ্য কি ছিল। তাদের প্রধান লক্ষ্য ছিল ভারতীয়দের কল্যাণ সাধন, অর্থাৎ ভারতীয়দের স্বার্থ রক্ষা করা, হিন্দু মুসলিম ঐক্য প্রতিষ্ঠা করা, শক্তিশালী জনমত গঠন করা, ভারতীয়দের রাজনৈতিক গণ আন্দোলনে সামিল করা, যাতে ব্রিটিশ বিরোধী আন্দোলন আরো বৃহত্তর রূপ ধারণ করে। ও তারা প্রচারটা কি করে চালালো? তাদের উদ্দেশ্যকে তো সফল করতে হবে, তাই না? তাহলে প্রচারের দরকার, সেটা কিভাবে চললো? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সভার আদর্শ জনপ্রিয় করে তোলার জন্য সর্বভারতীয় প্রচার কর্ম শুরু করেন। তার উদ্যোগে লখনৌ, মিরাট, লাহোর প্রভৃতি জায়গায় এই সভার শাখা স্থাপন করা হয়, যাতে সেখানেও এই ভারত সভার কাজ খুব ভালো করে চলে। এ প্রসঙ্গে হেনরি কটনের মন্তব্য আমরা বলতে পারি। তিনি বলেছেন যে শিক্ষিত সমাজ দেশের কণ্ঠ ও মস্তিষ্ক, অর্থাৎ ভারত সভা যে শিক্ষিত সমাজকে তৈরি করতে চলেছে তা কিন্তু বোঝাই যাচ্ছে, তাই না? এবার দেখো ভারত সভা কি কি কাজ করলো। সবার প্রথমে দেখবো কৃষক সমস্যা দূরীকরণ। সভার সদস্যরা বাংলার নানা স্থানে ভ্রমণ করে বেশ কিছু কৃষক সভা প্রতিষ্ঠা করে এবং এই সভা প্রতিষ্ঠা করে কৃষকদের জমিদারদের অত্যাচার থেকে রক্ষা করে।
পাবনা কৃষক বিদ্রোহকে কেন্দ্র করে এই সভা কিন্তু আন্দোলন করেছিল, অর্থাৎ পাবনা কৃষক বিদ্রোহের বিদ্রোহীদের পক্ষে এই সভা কাজ করেছিল। 1887 সালের প্রজাস্বত্ব আইনের বিরুদ্ধে এই সভা তীব্র প্রতিবাদ জানায়। পাশাপাশি সম্পদের নিষ্ক্রমণ বা দেশের সম্পদের বাইরে চলে যাওয়া, এটা কিন্তু একটা বিরাট বড় কথা। এর আগেও কিন্তু বিদেশিরা আমাদের ভারতবর্ষে শাসন করেছে, যেমন ধরো মুঘলরা, সুলতানিরা, কিন্তু তারা নিজেদের হিন্দুস্তানি বলে মনে করতো। কিন্তু এই ব্রিটিশরা এই প্রথম এসে ভারতবর্ষের টাকাকে কালাপানি পার করে তাদের দেশে চালান করে দিত। এছাড়া ধরো শুল্ক আইন, চা বাগানের শ্রমিকদের অত্যাচারের বিরুদ্ধে ভারত সভা রীতিমতো প্রতিবাদ জানায়। এবার দেখো সিভিল সার্ভিসের ক্ষেত্রে ভারত সভা কি ভূমিকা রাখছে। সিভিল সার্ভিস একটা পরীক্ষা। আমরা এই সিভিল সার্ভিস নিয়ে কিন্তু এই পর্বের আলোচনাটা করব। তোমরা নিশ্চয় জানো যে ভারতীয়রা যাতে সরকারের উচ্চপদস্থ কর্মচারীদের পদে নিযুক্ত হতে না পারে, তার জন্য 1876 সালে লর্ড লিটনের সময় সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের বয়স 21 থেকে 19 করা হয়। এর প্রতিবাদে ভারত সভা জোরালো প্রতিবাদ জানায়। তারা এই পরীক্ষা একই সাথে ভারত ও ব্রিটেনে করার এবং পরীক্ষার্থীদের বয়সের ঊর্ধ্বতম বয়স 22 বছর করার দাবি জানায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দাবিপত্র পেশের জন্য লালমোহন ঘোষকে ইংল্যান্ডে পাঠায় এবং শেষ পর্যন্ত চাপে পড়ে বাধ্য হয়ে সরকার স্ট্যাটুটারি সিভিল সার্ভিস চালু করেন, অর্থাৎ ভারতীয়দের এই প্রস্তাব মেনে নেওয়া হয়। খুব ভালো করে ভাববে, ব্রিটিশরা তাদের দেশে বসে পরীক্ষা দিচ্ছে, প্লাস কি সুবিধা পাচ্ছে তারা এই সুবিধাটাই পাচ্ছে, তাদের দেশ তো পরাধীন নয়, নিজের স্বাধীন মতো পড়ার সুযোগ পাচ্ছে। ভারতীয়রা স্ট্রাগল করে তাদের করতে হচ্ছে। আর সেই যে সিলেবাসটা ছিল সেটা কি জানো তো, সেটা সম্পূর্ণ ব্রিটিশদের তৈরি করা সিলেবাস। তাই কিন্তু বলা যায় যে ভারতীয়রা যে স্ট্রাগলটা করতে হতো, অন্যদিকে ব্রিটিশদের সেই স্ট্রাগলটা করতে হতো না। তাই ভারতীয়রা যদি একটু বেশি বয়স পেয়ে যেত তাহলে সেটা কিন্তু তাদের সুবিধার হতো। যাই হোক, এখানে কিন্তু স্ট্যাটুটারি সিভিল সার্ভিস পরীক্ষা চালু হয়ে গেল এবং সেটা ভারতীয়দের সুবিধার জন্য। এখানে ভারত সভার একটা বড় জয় আমরা দেখতে পাচ্ছি। এরপর দেখো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় সংবাদপত্র আইন ও অস্ত্র আইনে ভারত সভার কি ভূমিকা ছিল। ও মন দিয়ে শুনবে। সবার প্রথমে দেশীয় সংবাদপত্র আইন সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তৈরি করি। চলো সেই ধারণাটা কেমন দেখে নিই। 19 শতকের দ্বিতীয়ার্ধে দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলি ইংরেজ অত্যাচারের বিরুদ্ধে, অর্থাৎ ইংরেজরা যে পরিমাণ অত্যাচার করতো সেই অত্যাচারের বিরুদ্ধে ক্রমাগত জনমত গঠন করতে থাকে। তাই লর্ড লিটন 1878 সালে আইন করে দেশীয় সংবাদপত্রের উপর বিধিনিষেধ আরোপ করে। এই আইনে বলা হয় সরকার বিরোধী কোনো লেখা সংবাদপত্রে ছাপা হলে সেই সংবাদপত্র বন্ধ করে দেওয়া হবে এবং সংবাদপত্রের সম্পাদককে গ্রেপ্তার ও জরিমানা করা হবে। ভারত সভা এই আইনের বিরুদ্ধে প্রবলভাবে প্রতিবাদ জানায়। শেষ পর্যন্ত সরকার 1881 সালে লর্ড রিপনের আমলে এই আইন তুলে দেয়। আইন শুরু হয়েছিল লিটনের আমলে, আইন তুলে দেওয়া হলো রিপনের আমলে। ইংরেজ সরকার ভারতীয়দের কাছে আগ্নেয়াস্ত্র রাখাও নিষিদ্ধ করে দেয়, যা শুধুমাত্র ভারতীয়রা আত্মরক্ষার জন্য রাখত। এই দমনমূলক আইনের বিরুদ্ধেও ভারত সভার অবদান আমরা অস্বীকার করতে পারি না, কি তাই তো? এরপর দেখো সর্বভারতীয় জাতীয় সম্মেলনে ভারত সভা কি ভূমিকা রাখলো। সর্বভারতীয় সংগঠন তৈরির জন্য ভারত সভার উদ্যোগে কলকাতায় 1883 সালের ডিসেম্বর মাসে প্রথম সর্বভারতীয় জাতীয় সম্মেলন বা অল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস আহুত হয়, মানে ডাকা হয়, যার সভাপতি ছিলেন আনন্দমোহন বসু। ভারতীয়দের সরকারি চাকরিতে নিযুক্তিকরণ, অস্ত্র আইন রদ, সামরিক ব্যয় হ্রাস ইত্যাদি প্রস্তাব এখানে গৃহীত হয়, অর্থাৎ এই সভার দ্বারা গৃহীত হয়। 1885 সালে কংগ্রেস প্রতিষ্ঠিত হলে জাতীয় সম্মেলন জাতীয় কংগ্রেসের সাথে মিশে যায়। এবার আসবো ইলবার্ট বিল আন্দোলন সম্পর্কে আলোচনায়। ইলবার্ট বিল আন্দোলন সম্পর্কে জানতে হলে প্রথমে কিন্তু আমাদের জানতে হবে ইলবার্ট বিল কি। লর্ড রিপনের এদেশে আসার আগে কোনো ভারতীয় বিচারক শ্বেতাঙ্গদের বিচার করতে পারত না। রিপনের পরামর্শে তার আইন সচিব সিপি ইলবার্ট এই বর্ণ বৈষম্যতা দূর করার জন্য যে বিল রচনা করেন তাই হলো ইলবার্ট বিল। এই বিলে বলা হচ্ছে যে ভারতীয়রাও ইংরেজদের বিচার করার অধিকার পাবে। তবে ইংরেজরা এতে ক্ষুব্ধ হয়। ইংরেজরা ভাবে যে একজন কৃষ্ণাঙ্গ মানে কালো আদমি, ইংরেজরা বলতো ভারতীয়দের এটা একজন নেটিভ, সে আমাদের বিচার করবে, এটা তো হতে পারে না, কারণ আমরা তো তাদের শাসন করি। অর্থাৎ ইংরেজরা এতে ক্ষুব্ধ হয়ে তীব্রভাবে আন্দোলন শুরু করে। এই সময় ভারত সভা এই বিলের সমর্থনে আন্দোলন শুরু করে। তবে শেষ অবধি ইউরোপীয়রা সফল হয়। এই ঘটনার দ্বারা ভারতীয়রা বোঝে সংঘবদ্ধ আন্দোলনের গুরুত্ব কতখানি। আর এখানেই ছিল এই ইলবার্ট বিল আন্দোলনের পক্ষে ভারত সভার ভূমিকা। এবার আমরা জানবো চৈত্র মেলা বা হিন্দু মেলার কথা। সূচনা দেখো, চৈত্র মেলা বা হিন্দু মেলার সূচনা কোথেকে হচ্ছে। প্রথমে আমরা জানবো হিন্দু মেলার সূচনা কিভাবে হয়। 1867 সালে রাজনারায়ণ বসুর সহযোগিতায় নবগোপাল মিত্রের দ্বারা কলকাতায় হিন্দু মেলা বা চৈত্র মেলা প্রতিষ্ঠিত হয়। এর প্রথম সম্পাদক ছিলেন জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর ও সহ সম্পাদক ছিলেন নবগোপাল মিত্র। এছাড়াও কৃষ্ণদাস পাল, গিরিশ ঘোষ, রাজনারায়ণ বসু, রাজা কমল কৃষ্ণ বাহাদুর প্রমুখ ব্যক্তিরা এই সদস্যদের মধ্যে অন্যতম ছিলেন। সূচনা তো হলো, এবার দেখি যে কোন পটভূমিতে এই সভার প্রতিষ্ঠা হলো।
উনিশ শতকের দ্বিতীয়ার্ধে সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে ভারতীয়রা স্বদেশীয় চেতনায় জাগরিত হতে থাকে। বিদেশি শাসনের বিরুদ্ধে ভারতবাসীরা একত্রিত হবার প্রয়োজন মনে করে। ঠিক এই অবস্থাতেই নিজেদের আত্মশক্তির ওপর, অর্থাৎ সম্পূর্ণ নিজেদের ওপর, অর্থাৎ সেটাই বলছি কিন্তু, নিজেদের আত্মশক্তির ওপর নির্ভর করে জাতীয়তা বোধ প্রসারের উদ্দেশ্যে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ও গণেন্দ্রনাথ ঠাকুরের সহযোগিতায় কলকাতায় নবগোপাল মিত্র ও ব্রাহ্ম আন্দোলনের প্রথম সারির নেতা রাজনারায়ণ বসুর সহায়তায় হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়। এবার দেখবো তাদের উদ্দেশ্য কি। সেই উদ্দেশ্য খুব মন দিয়ে শোনো। হিন্দু মেলার উদ্দেশ্য ছিল জাতীয়তাবাদের প্রসার ঘটানো, এছাড়া দেশীয় ভাষায় শিক্ষায়, অর্থাৎ দেশীয় ভাষা শিক্ষায় উৎসাহ দান, শিল্পকর্মে নিজস্বতা, হিন্দু ধর্মের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করা। তবে এই সমিতির মাধ্যমে শরীর চর্চা ও অল্প দিনের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। সর্বোপরি যেটা বলতেই হবে, এর প্রধান লক্ষ্য ছিল স্বাদেশিকতার প্রসার ঘটানো। এবার আমরা হিন্দু মেলার নামকরণ ও গুরুত্ব সম্বন্ধে জানবো, যে কেন এর নাম হলো হিন্দু মেলা বা চৈত্র মেলা। 1866 সালে জাতীয়তাবাদের প্রসার, দেশীয় ভাষা শিক্ষার উদ্দেশ্যে রাজনারায়ণ বসু জাতীয় ঐক্য সহায়ক সমিতি প্রতিষ্ঠা করেন। এই আদর্শ অনুপ্রাণিত হয়েই নবগোপাল মিত্র ও রাজনারায়ণ বসু 1867 সালের চৈত্র সংক্রান্তির দিন মানে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়। তাই এই সমিতি চৈত্র মেলা নামেও পরিচিত ছিল। এই সভার স্থায়িত্বকাল ছিল 14 বছর। ভারতবর্ষের মধ্যে স্বাদেশিকতার প্রসার ঘটানোর ক্ষেত্রে আমরা সভার গুরুত্ব কোনোভাবেই কিন্তু অস্বীকার করতে পারি না। রেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশ দেখবো এই পর্বে আমরা।